স্কুলের ছদ্মবেশ প্রতিযোগিতায় তুমি ধরো নাম লিখিয়েছ, সেখানে তুমি কালী সেজেছ। সবাই যখন তাদের ছদ্মবেশে মগ্ন, ঠিক সেই সময় তুমি তোমার কালীর রূপ ধারণ করে হাতে খড়গ, জিভ বার করে তুমি একদম নিখুঁতভাবে তুমি কালী সেজে দাঁড়িয়ে রয়েছো। আর ঠিক সেই মুহূর্তে সমস্ত দর্শক তোমার দিকে তাকিয়ে রয়েছে। যে সমস্ত জাজেসগুলো রয়েছেন তারা তাদের মতো করে নাম্বার দিচ্ছেন। ঠিক সেই সময় যদি কোনো বন্ধু তোমার সামনে গিয়ে কিছু লোভনীয় খাবার তুলে ধরে কিংবা কোনো অর্থ তুলে ধরে, তুমি বলো তো সেই সময় খড়গ ফেলে দিয়ে তুমি কি ওই খাবারটা খেয়ে নেবে না খাবে না? আশা করি তুমি খাবে না। কেন না, তোমার এইরকমই সাজের উপর নির্ভর করে, তোমার এই শিল্প সত্তার উপর নির্ভর করে জাজেস কিন্তু নাম্বার দেবে। তুমি যদি ওই খাবারটা খেয়ে নাও তাহলে তোমার শিল্প প্রতিভাটা নিখুঁতভাবে তুলে ধরতে পারলে না। সুতরাং শিল্প প্রতিভাটা নিখুঁতভাবে তুলে ধরতে গেলে ওই খাবার কিংবা অর্থ নেওয়া যাবে না। ঠিক এমনই একটি ভাবনাকে নিয়ে লেখা হয়েছে দশম শ্রেণীর একটি গল্প, অসাধারণ গল্প, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। তা সেই সুবোধ ঘোষকে আমরা একটু জেনে নেব গল্পে যাওয়ার আগে। সুবোধ ঘোষ, যার অসাধারণ কয়েকটি গল্প রয়েছে, পরশুরামের কুঠার, ফসিল, তিলাঞ্জলি, ত্রিজামা, যৌতুকগৃহ এবং ভারত প্রেম কথা এবং অন্যান্য গল্প রয়েছে অনেক। আমরা চলে যাব এবার গল্পের বিষয়ে। গল্পটা মূলত 3টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। গল্পটা শুরু হয়েছে এইভাবে। শহরের সবচেয়ে সরু গলির মধ্যে হরিদার নিজের বাড়ি। সেই বাড়িতে তার 3 জন বন্ধু অনাদি ভবতোষ এবং লেখক সুবোধ ঘোষ সকাল এবং সন্ধ্যায় তারা দিতেন ওখানে আড্ডা। সেই আড্ডায় যে সমস্ত খরচ হতো, বিশেষত চাটা খেতেন এবং চা সাথে আনুষঙ্গিক খেতেন, সেই খরচে কেবলমাত্র উনানের আঁচের খরচটা দিতেন হরিদা, বাকি দুধ, চা, চিনি এটা দিতেন তার বন্ধুরা। তা সেখানে আড্ডা হতে হতে হঠাৎ করে হরিদাকে তার বন্ধুরা বলে, শুনেছেন হরিদা, আজকের একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। হরিদা বলল, কী ব্যাপার কাণ্ড? এই কাণ্ড তো আমি কই শুনিনি। শোনেননি হরিদা? জগদীশবাবু, যে আমাদের এই তল্লাটে সবচেয়ে যে ধনীদার ব্যক্তি জগদীশবাবু, তার বাড়িতে আজকে 7 দিন হলো একটা সন্ন্যাসী এসেছেন। সেই সন্ন্যাসী বছরে একটা মাত্র হরিতকি খান এবং সেই সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। তা সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য জগদীশবাবু অনেক চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত একটা কায়দা করে সেই সন্ন্যাসীর পায়ের ধুলো কিন্তু নিয়েছিলেন। কায়দাটা হলো, যখন সোনার বোল লাগানো একটি পায়ের যে খড়ম, আগেকার দিনে সন্ন্যাসীরা কিন্তু খড়ম পরতেন, কাঠের খড়ম, সেই খড়ম সোনার বোল লাগিয়ে সেই সন্ন্যাসীর পায়ের দিকে ধরলেন। আর যেই ধরলেন তখন সন্ন্যাসী বাধ্য হয়ে সেই খড়মের মধ্যে পা ঢোকাতে যাচ্ছেন, ঠিক সেই ফাঁকে জগদীশবাবু কিন্তু তার পায়ের ধুলোটা নিয়ে নিয়েছিলেন। ঠিক এই ঘটনা শোনার পরে হরিদার মাথার মধ্যে একটা যেন মতলব ছটফট করে উঠল। সে বলছে, তোমরা আজকে সন্ধ্যার সময় জগদীশবাবুর বাড়িতে থেকো, ওখানে আমি আজকে একটা জবর খেলা দেখাবো। বলছে, তুমি জবর খেলা কি আর দেখাবে? বহুরূপী তো সাজবে। তা বহুরূপী সাজলে জগদীশবাবু যে ধরনের কৃপণ মানুষ, সে তোমাকে আর 5 আনার বেশি দেবে না বলে মনে হয়। বলে, ঠিক আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে সন্ধ্যার সময় তোমরা কিন্তু ওখানে থেকো। কে বলছে? হরিদা বলছে। কাদেরকে বলছে? তার বন্ধুদের বলছে। এখানে বলে রাখা ভালো, এই গল্পের যে মূল চরিত্র হরিদা, তিনি কিন্তু বহুরূপী সাজেন। বহুরূপী সেজে সপ্তাহে 1 দিন করে বেরোন, কখনো কাপালিক, কখনো বাউল, কখনো পুলিশ, কখনো বাইজি, কখনো আবার তিনি পাগলও সাজেন। তার এই সাজাতে বহু মানুষ আকৃষ্ট হয়, আবার কেউ বিরক্ত হয়। তাকে যেমন পারে, যে যেমন পারে বকশিস দেয়, সেটা নিয়ে তার সংসার চলে। এবং এখানে বলে রাখা ভালো যে হরিদা ইচ্ছে করলে কোনো অফিসে বা কোনো বিক্রি বাট্টার কাজ করে তার জীবনটাকে অনায়াসে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু হরিদা ওই ঘড়ির কাঁটার সাথে নিয়ম বেঁধে কাজ করতে তার ভীষণ অনাগ্রহ।
তার ইচ্ছে থাকে না এইভাবে কাজ করতে, ঘড়ির কাঁটার সাথে টাইম মিলিয়ে। একঘেয়ে অভাবটা সহ্য করতে হরিদা অভ্যস্ত, কিংবা একঘেয়েমি অভাবটাকে সহ্য করতে সে পারে, কিন্তু ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কোনো কাজ করতে সে পারে না। তাই জীবনে তার দুঃখ কষ্ট থাকে, তবু শিল্প প্রতিভা বহুরূপী সেজে সে ভীষণ আনন্দ পায়। এ তো গেল তার জীবনের কথা। হরিদা তার বন্ধুদের এই সমস্ত ঘটনা বলার পরে হরিদা বলছে, আজকের সন্ধ্যায় তোমরা জগদীশ বাবুর বাড়িতে থেকো, সেখানে একটা আমি জবর খেলা দেখাবো। তা বন্ধুরা বলছে, আমরা তো ওখানে থাকবো, ওখানে স্পোর্টের যে চাঁদা তোলার ব্যাপার আছে, সেই জন্য আমরা আগে থেকে ওখানে কিন্তু তাহলে জগদীশ বাবুর থাকছি, তা তুমি তার যেও। শহরে চাঁদের আলোয় অনেক দিন পড়েছে, বড় চমৎকার এই সন্ধ্যা। সেই সন্ধ্যায় ঝিরে ঝিরে বাতাস বইছে, চারিদিকে জ্যোৎস্নার আলো। জগদীশবাবু তার নিজেদের বাড়ির যে বারান্দা, সেই বারান্দায় চেয়ারে বসে আছেন। খুব জ্ঞানী মানুষ জগদীশবাবু, কিছু যেন একটা ভাবছেন, এবং তার পাশে রয়েছেন স্পোর্টের যে চাঁদা তোলার জন্য অনাদি ভবতোষ এবং লেখক যাওয়ার কথা ছিল, সেখানে তারা গেছেন। ঠিক সেই সময় একজন বিরাগীজির প্রবেশ হয় জগদীশবাবুর বাড়িতে। তাকে দেখে যেন মনে হচ্ছে একটা অশরীরী আত্মা। বিরাগীজি যেন সন্ন্যাসী নয়, তিনি যেন সাদা উত্তরীয় পরনে এবং বহরে সাদা থান এবং আদুর গা, চুলগুলো সাদা, হ্যাঁ ঠিক এমনই, কাঁধে একটা ঝোলা রয়েছে। এই ধরনের সাজে একজন বিরাগীজি তিনি জগদীশবাবুর বাড়িতে প্রবেশ করেন। তাকে দেখার সঙ্গে সঙ্গে জগদীশবাবু যেন কি করবেন এবং কি বলবেন ভেবে ওঠার আগে বিরাগীজি বাড়ির যে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলছেন, আপনি কি 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে কি চেয়ার ছেড়ে উঠতে পারছেন না? তখন জগদীশবাবু অবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে বিরাগীজির পায়ের তলায় পড়ে গিয়ে বলেন, মহারাজ আপনি কোথা থেকে এসেছেন? তখন বিরাগীজি বলেন, আমি মহারাজ নই, আমি সৃষ্টির এক কণা ধূলিকণা মাত্র। বুঝলি বিরাগীজি, আপনি রাগ করবেন না। তখন বিরাগীজি বলেন, রাগ নামে কোনো রিপু নেই আমার, ছিল পূর্বজন্মে, এখন আমার রাগ নামে কোনো রিপু নেই। বলছে আপনাকে আমি সেবা করব কি দিয়ে? বলছে আমার সেবা কিছু লাগবে না, যদি চান তাহলে একটু ঠান্ডা জল দিতে পারেন। ঠান্ডা জল পেয়ে বিরাগীজি কৃতার্থ হন এবং তিনি বলেন যে আমি চলে যাব, তবে আপনাকে যাওয়ার আগে কথা বলে যাই। পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে। বিরাগীর এই ধরনের কথাবার্তায় আশ্চর্য বনে যায় যেমন জগদীশবাবু, একইভাবে তার বন্ধুরাও ঠিক বুঝতে পারেনি যে এই বিরাগী আসলে কে। পরে যখন জগদীশবাবু বলেন যে বিরাগীজি আপনি আমার বাড়িতে থেকে যান, আপনাকে আমি সেবা করব, তখন বিরাগীজি বলেন, আমি যার কাছে পড়ে আছি সেই ঈশ্বর, তিনি আপনার চেয়ে কম নন, ফলে আপনার এই দালান বাড়িতে, আপনার এই বৈষয়িক বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। জগদীশবাবু বলেন, বিরাগীজি আপনি যখন থাকবেন না, তাহলে যাওয়ার আগে কিছু একটা উপদেশ দিয়ে যান। বিরাগীজি মৃদু হেসে বলেন যে ধন জন যৌবন এগুলো কিছুই নয় জগদীশবাবু, এগুলো জীবনে এক একটি সুন্দর সুন্দর প্রবঞ্চনা, বঞ্চনা, এগুলো মোহ। এগুলো থেকে যদি নিজেকে মুক্ত করে রাখতে পারেন এবং ঈশ্বর দেবতা ভগবানের চরণে আপনার জীবনটাকে সমর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। এই অবস্থায় জগদীশবাবুর যেন হাত দুটো কাঁপছে, তার দুটো পা, তার চরণ দুটো স্পর্শ করার জন্য। জগদীশবাবু বলছেন, বিরাগীজি আপনি একটা মিনিট দাঁড়ান, আপনি যখন থাকবেন না, আপনাকে আমি কিছু একটা সেবা দিতে চাই। এই কথা বলার পরে
এক বান্ডেল নোটের তাড়া 101 টাকা তার পায়ের তলায় রাখলেন। বলছে, বিরাগীজি, আপনি এই 101 টাকা আপনাকে দিলাম সেবা করার জন্য, আপনি এই টাকা তীর্থ ভ্রমণের জন্য রাখুন। কিন্তু বিরাগীজি তিনি সেই টাকা স্পর্শ করলেন না, সেদিকে ভুলেও তাকালেন না, না তাকিয়ে তিনি টাকার পাশ দিয়ে তিনি কিন্তু চলে গেলেন। দ্বিতীয় পর্বটা এইভাবেই শেষ হয়ে যায়। তৃতীয় পর্বে যখন সন্ধ্যার সময় হরিদা তার নিজের বাড়িতে চলে যায়, তখন তার বন্ধুরা সন্ধ্যার সময় গেছে, কি হরিদা, আজকে তো আপনি জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি কই গেলেন না? তখন হরিদা বলেন, হ্যাঁ রে ভাই, আমি তো গিয়েছিলাম। দেখে সত্যি সত্যি মাদুর উপরে ঝোলা এবং গীতা বইটি পড়ে রয়েছে, যেটা পড়ে কাঁধে নিয়ে হরিদা গিয়েছিল জগদীশবাবুর বাড়িতে। এক্ষেত্রে আমরা যে গল্পের বিষয়টা দেখতে পাচ্ছি, যদি বিরাগী অবস্থায় টাকা স্পর্শ করতেন, তাহলে বিরাগীর যে সুচারু বা নিখুঁতভাবে তার যে শিল্প প্রতিভাটা তুলে ধরার চেষ্টা করেছেন হরিদা, বা বহুরূপী সেজে যে বিরাগী তিনি সেজেছিলেন, সেই প্রতিভাটা কিন্তু পয়সা নিলে তার কিন্তু সেই প্রতিভাটা কিন্তু নিশ্চিতভাবে, সুচারুভাবে এবং নিখুঁতভাবে তুলে ধরতে পারতো না। শিল্প প্রতিভায় কোথাও যেন কোথাও একটা বাধা থাকতো। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভবতোষ এবং তার বন্ধুরা যখন বললেন যে এত টাকা সাধলেন জগদীশবাবু, আপনি একদম খাঁটি বিরাগীর মতো সেখান থেকে চলে এলেন। তখন হরিদা বলে যে আমি বিরাগী সাজা অবস্থায় যদি আমি ওই টাকাটা স্পর্শ করতাম, তাতে আমার ঢং নষ্ট হয়ে যেত, আমার শিল্প প্রতিভাটা নষ্ট হয়ে যেত। বলছি, এ কি সম্ভব হরিদা, এত টাকা সাধলেন আপনি, আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত দারিদ্র বঞ্চনার মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, অভাবের মধ্য দিয়ে দিন চালাচ্ছেন, অথচ এত টাকা আপনি নিতে পারলেন না। এখানেই বহুরূপীর সার্থকতা হরিদার জীবনে। হরিদার জীবনে মাঝে মধ্যে জল খেয়ে বা জল ফুটে শুধু ভাত খেয়ে দিন যাবে, কিন্তু তার শিল্প প্রতিভাটাকে বাঁচিয়ে রাখার জন্য হরিদা জীবনে কি নাই করলো। এখানেই গল্পের সার্থকতা বহুরূপী। বহুরূপী গল্পটা তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ভিডিওতে এই গল্প থেকে 12টি প্রশ্ন আমি নিয়ে আসব। প্রত্যেকে তোমরা সেই শর্ট কোশ্চেন, আশা করি সেই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেগুলো তোমরা দেখবে, এই আশা রেখে আজকের দিনে আমি ভিডিওটি শেষ করছি।